রাজনীতির মঞ্চে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মানুষ থমকে দাঁড়ায়, চোখ কপালে ওঠে, মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এটা কি সত্যি হচ্ছে? গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ঠিক এমনই দুটি ঘটনা ঘটেছে যা একদিকে যেন চমক দিচ্ছে, অন্যদিকে তৈরি করছে তীব্র বিতর্কের ঝড়। একটি ঘটনার কেন্দ্রে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আর অন্যটির কেন্দ্রে ঢাকার মিন্টু রোডের সেই কিংবদন্তি লালবাড়ি, যেখানে ইতিহাসের ধূলিকণা এখনও দেয়ালে লেগে আছে। গল্পটা শুরু করা যাক ডক্টর ইউনূসকে দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ, ক্ষমতা হস্তান্তরিত হয়ে গেছে। যিনি একদিন দেশের হাল ধরেছিলেন সবচেয়ে কঠিন সময়ে, তিনি এখন সাধারণ একজন নাগরিক। অন্তত কাগজে কলমে তাই হওয়ার কথা ছিল, কিন্তু সরকার বলছে ভিন্ন কথা। গত 10 ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেটে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী পুরো 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মানে কি? এর মানে হলো ক্ষমতা ছাড়ার পরেও তিনি পাবেন বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনী, পাবেন ভিভিআইপি মর্যাদা, রাষ্ট্র তাকে রক্ষা করবে, এটাই বার্তা। কিন্তু কেন হঠাৎ এই অসাধারণ পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে একটু পেছনে তাকাতে হবে। দায়িত্ব পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে ঘিরে বিশেষ মর্যাদা দেওয়ার নজির বাংলাদেশে একেবারে নতুন কিছু নয়। 2006 সালের 29 অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকেও একই ধরনের সম্মান দেওয়া হয়েছিল, তবে সেবার সময়সীমা ছিল মাত্র 3 মাস। এবার সেই 3 মাসকে টেনে নিয়ে যাওয়া হয়েছে পুরো 12 মাসে, 4 গুণ বেশি। এটা শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা একটি প্রশাসনিক নজির যা আগে কখনো হয়নি। এখন প্রশ্ন আসে, কেন এত দীর্ঘ সময়, কেন এই বিশেষ আয়োজন একজন মানুষের জন্য? উত্তরটা হয়তো লুকিয়ে রয়েছে চারপাশের পরিস্থিতিতে। খেয়াল করুন চারদিক থেকে কি ঘটছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রপতি, যিনি এতদিন নীরবতা পালন করেছেন, হঠাৎ সেই চুপ ভেঙে প্রকাশে ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন। তিনি বলছেন ইউনূস তাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন, আর আওয়ামী লীগ তারা তো শকুনের মতো চক্কর দিচ্ছে আকাশে, অপেক্ষায় রয়েছে কখন সুযোগ পেলে ইউনূসকে ছিঁড়ে খাওয়া যায়। সব দিক থেকে যখন ইউনূসের দিকে তেড়ে আসছে হায়নাদের দল, ঠিক সেই মুহূর্তে সরকার এই প্রোটোকল দিয়ে একটা বার্তাই দিল, তোমরা যাই করো ইউনূসের গায়ে হাত দিতে পারবে না। এটা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে বিশেষ অবস্থান, নোবেল বিজয় হিসেবে যে সম্মান, তার প্রতি সরকারের শ্রদ্ধার প্রতিফলন। এটি একটা ঢাল, রাষ্ট্রীয় ঢাল, যা দিয়ে বলা হচ্ছে এই মানুষটি কখনো রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, এখনো রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু ইউনূসের গল্পটা যখন একইভাবে দানা বাঁধছে, ঠিক তখনই আরো একটা খবর এসেছে সবার নজরে। সেই খবরটি ঢাকার মিন্টু রোডের 29 নম্বর বাড়ি নিয়ে, যে বাড়িটিকে মানুষ চেনে লালবাড়ি নামে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য এই ঐতিহাসিক দোতলা লাল রঙের ভবনটি বরাদ্দ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। একটু থামুন, ভাবুন যে জামাত ইসলামীকে বছরের পর বছর ধরে সরকার দলীয়রা স্ট্রিম রোলার চালিয়ে পিষে ফেলতে চেয়েছে, যাদের অস্তিত্বকেই মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার, সেই দলের প্রধানদের জন্য আজ এই ঐতিহাসিক বাড়ি বরাদ্দ হচ্ছে। সময় কত অদ্ভুতভাবে বদলায়, তাই না? কিন্তু এই বাড়িটি কেন এত বিখ্যাত? এই বাড়িটিকে ঘিরে কেন এত আলোচনা? সেই উত্তর খুঁজতে হলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। ব্রিটিশ আমলে 2.5 একর জায়গার উপর নির্মিত হয়েছিল এই ভবনটি। দোতলা লাল রং দেখে সবার চোখে লাগে, কিন্তু বাড়িটির আসল পরিচয় তার রঙে নয়। 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই বাড়িতে উঠেছিলেন। সেই সময় বাড়িটি হয়ে উঠেছিল রাজনীতির এক জীবন্ত কেন্দ্র। তারপর 1996 থেকে 2001 সাল পর্যন্ত এখানে নিয়মিত অফিস করতেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময়ে বাড়ির চারপাশে সরগম থাকত নেতাকর্মীদের পদচারণায়। মানুষের যাতায়াতে প্রাণবন্ত ছিল এই পুরো এলাকা। 1996 থেকে 2001 সালে সেই উত্তাল সময়ে এই বাড়িটি ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি জামাত সহ 4 দলীয় জোটের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। বিএনপি ও জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা এখানে অসংখ্যবার বৈঠক করেছেন। ষড়যন্ত্র নয়, প্রতিরোধের পরিকল্পনা হয়েছে দেয়ালের ভেতরে। কিন্তু 2001 সালে বেগম জিয়া এই বাসভবন ছেড়ে দেওয়ার পর দীর্ঘ 25 বছর এই বাড়িতে কোনো বিরোধী দলীয় নেতা পা রাখেননি।
25টা বছর, একটা প্রজন্ম বড় হয়ে গেছে এই সময়ে, আর সেই নিস্তব্ধ বাড়ি আবার জেগে উঠতে চলেছে। এই বাড়ির আশেপাশে কারা থাকেন জানেন? সেটা জানলে আরো অবাক হবেন। মিন্টো রোডের এই ভবনে রয়েছে মন্ত্রী পরিষদ সচিবের বাসভবন, আইজিপির বাসভবন, ডিএমপি কমিশনারের বাসভবন, বিভাগীয় কমিশনার ও বিচারপতিদের মতো রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের আবাসস্থল। আর এখানে রয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। বুঝতে পারছেন এটা কতটা ভিআইপি, কতটা সম্মানের জায়গা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো ঝুলে রয়েছে, আমির কি সত্যিই বাড়ি গ্রহণ করবেন? গণপূর্ত অধিদপ্তরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একজন প্রকৌশলী জানিয়েছেন, বাড়িটির 90% কাজ ইতিমধ্যে হয়ে গেছে, এখন শুধু রাস্তার অংশ আর রঙের ফিনিশিং বাকি রয়েছে। তবে আসবাবপত্র বিষয়ে তিনি বলছেন, যেহেতু দীর্ঘদিন এখানে কেউ ছিলেন না, এবার যার জন্য বরাদ্দ হচ্ছে তার পছন্দ মতো আসবাবপত্রের ব্যবস্থা করা হবে। তবে 1 থেকে 1.5 মাসের মধ্যেই সেটা শেষ করা সম্ভব। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ বিষয়ে বলছেন, সংসদ সচিবালয় বা সরকারের নিয়ম অনুসারে বিরোধী দলীয় নেতার জন্য মিন্টো রোডের 29 নম্বর বাড়ি বরাদ্দ দিয়েছে। তবে ওই বাড়িতে আমির উঠবেন কিনা বা উঠলে কবে নাগাদ উঠবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। দলের কোনো ফোরামে এ নিয়ে এখনো আলোচনা হয়নি। তিনি বললেন, সংসদ তো এখনো বসেনি, অধিবেশন শুরু হোক, তারপর দলীয় নীতি নির্ধারণকারী ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। আর ঠিক এখানেই সমালোচনার ঝড়টা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আমির কি একবার বলেনি যে তিনি সরকারি কোনো গাড়ি বাড়ি নেবেন না? তাহলে এখন কেন নিচ্ছেন? এই প্রশ্নটা উঠছে ঠিকই, কিন্তু একটু গভীরে গেলে বিষয়টা পরিষ্কার হওয়া যায়। এই বাসভবনে কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা রাষ্ট্রীয় প্রটোকল। মেয়াদ শেষ হলে সরকারকে এই বাড়ি ফেরত দিতে হবে। এটা কেউ নিজের নামে লিখে নিচ্ছেন না। মূল কথাটা বুঝতে হবে, প্রত্যেক এমপি অত্যন্ত সুলভ মূল্যে সরকারি প্লট নিজের নামে কিনে নিতে পারেন, যেটাকে রাজুকের প্লট বলা হয়। তারা বিনা শুল্কে গাড়িও আমদানি করতে পারেন। কিন্তু জামাতের নেতারা ঘোষণা দিয়েছেন তারা এই ব্যক্তিগত প্লট বা শুল্কমুক্ত গাড়ির সুবিধা নেবেন না। আর মজার ব্যাপার হলো, জামাতের এই দৃষ্টান্ত দেখে ক্ষমতাসীন বিএনপিরাও এই একই সিদ্ধান্ত নিয়েছে। যারা সমালোচনা করছেন তাদের একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার, আওয়ামী লীগের আমলে এমপি মন্ত্রীদের গাড়ি বাড়ির যে পাহাড় জন্মেছিল সেটাকে ভুলে গেছেন। রাষ্ট্রীয় প্রটোকলের অংশ হিসেবে একটি বাসভবন বরাদ্দ পাওয়া আর ব্যক্তিগতভাবে প্লট গাড়ি হাতিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যারা এই পার্থক্যটুকু বুঝতে পারছেন না তারা হয়তো ইচ্ছাকৃতভাবে বুঝতে চাইছেন না। জামাতে ইসলামের সরকারিভাবে বরাদ্দকৃত ব্যক্তিগত সুবিধাগুলো, প্লট, শুল্কমুক্ত গাড়ি এসব প্রত্যাখ্যান করে যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটু বিরল। রাষ্ট্রীয় প্রটোকলে বাসভবন গ্রহণ করা আর ব্যক্তিগত সম্পদ হিসেবে রাষ্ট্রীয় সুবিধা লুটে নেওয়া, দুটো এক পাল্লায় মাপা চরম বোকামি। তাহলে শেষ প্রশ্নটা থেকেই যায়, জামাতে ইসলামী কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? রাষ্ট্রীয় প্রটোকলে বাসভবন গ্রহণ করে তারা কি তাদের নীতিগত অবস্থান থেকে সরে আসছেন, নাকি বরং আরও দৃঢ়ভাবে প্রমাণ করছেন যে ব্যক্তিগত লোভ আর রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে তারা পার্থক্য বোঝেন? এই প্রশ্নের উত্তর এখন আপনাদের হাতে। আপনার মতামত কি সেটা অবশ্যই জানান, কারণ এই দেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করেন শেষ পর্যন্ত আপনারাই, জনগণ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তীতে বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।